আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু অনলাইন ক্লাস মটবাড়িয়া পিরোজপুর। আমি মোহাম্মদ হেলালুদ্দিন নাহিদ, সহকারী শিক্ষক, বাঁশবনিয়া রাশেদী উচ্চ বিদ্যালয়। বৈশ্বিক করোনা মহামারী আজকের সমগ্র পৃথিবী স্তব্ধ, অর্থনৈতিক চাকা থমকে গেছে। সেই মুহূর্তে ধন্যবাদ জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে, তোমাদের কথা চিন্তা করে বিবেচনা করে অনলাইন ক্লাসের সুব্যবস্থা করেছে, যাতে তোমরা বাসায় বসে ক্লাসগুলো করে তোমরা একটু উপকৃত হতে পারো। শিক্ষার্থীরা, এই মুহূর্তে অনেকদিন বৈশ্বিক করোনায় আমরা বাসায় অবস্থান করছি। আসলে সত্যিকার অর্থে যদিও মুখে বলি অনেক ভালো আছি, তোমরাও ভালো আছো, কিন্তু তোমাদের অনুপস্থিতি, বিদ্যালয়ের প্রাঙ্গণ শূন্যতা, এটা আমাদের আমরা একটা মুহূর্ত প্রয়োজন ছাড়া ভালো। তো আজকে তোমাদের সাথে একটি ছোট্ট অধ্যায় নিয়ে আলোচনা করতে চাই। ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়, মোশন। আমি অধ্যায়টা এই জন্য ছোট বলছি যে নামে ছোট, কিন্তু এর বিস্তৃতি এতটা বিষয় যে তুমি যদি এই অধ্যায়টা এরকমের যদি 5টা ভিডিও দেওয়া হয়, তবু এই অধ্যায় ব্যাখ্যা করে এক্সপ্লেন করে কখনো শেষ করা যাবে না। এরকমের প্রত্যেকটা বিজ্ঞানের প্রত্যেকটা বইয়ে কিছু কিছু অধ্যায় থাকে খুবই গুরুত্বপূর্ণ। সেই ফিজিক্সের একটা গতি অধ্যায় এমনি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সামনের অধ্যায়গুলোকে গতিশীল করে তোলার জন্য। আমি আলাপ করতে চাই, এখানে তোমাদের জন্য কটা মেইন টপিকস লিখেছি। আমার জানা মতে এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো, সেই টপিকসগুলো আমি এখানে তুলে করেছি। প্রথমেই স্থিতি ও গতি। বিভিন্ন প্রকার গতি, স্কেলার ও ভেক্টর রাশি, গুরুত্ব ও সরণ, গুরুতি ও বেগ, ত্বরণ ও মন্দন, ত্বরন্ত বস্তুর সূত্র, গতির সমীকরণ। গতির সমীকরণে এখানে 4টা সূত্র প্রদান করেছেন স্যার আইজ্যাক নিউটন। v সমান u প্লাস a2, h সমান v প্লাস u বাই 2 ইন্টু t, h সমান ut প্লাস হাফ f স্কোয়ার, v স্কোয়ার সমান u স্কোয়ার প্লাস 2s। এই অধ্যায়ের বেসিক যে জিনিসগুলো, সেগুলো আমি এখানে তোমাদের মেইন টপিকসে তুলে এনেছি। তাহলে এবার আসা যাক স্থিতি এবং গতি নিয়ে তোমাদের সাথে আলাপ। স্থিতি কি? স্থিতি হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে সাথে যখন কোনো বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে নিজ অবস্থার পরিবর্তন ঘটে, তখন ওই বস্তুটাকে গতি বলা হয়। আর সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি পারিপার্শ্বের সাপেক্ষে বস্তুর নিজ অবস্থার যদি পরিবর্তন ঘটে না ঘটে, তাহলে তাকে আমরা স্থিতি বলতে পারি। তবে এই স্থিতি গতি আরো সুস্পষ্ট বোঝার জন্য তোমাকে 2টা শব্দ বুঝতে হবে। একটা হলো রেফারেন্স স্ট্রাকচার। রেফারেন্স স্ট্রাকচার আর একটা হলো রিলেটিভ।
স্থিতি। রেফারেন্স স্ট্রাকচার কি? আমরা যখনই একটা বস্তু স্থিতিশীল না গতিশীল এটাকে বিবেচনা করব, তখন একটি প্রসঙ্গ বস্তুর উপর নির্ভর করতে হবে, একটা প্রসঙ্গ বস্তু নিতে হবে, রেফারেন্স স্ট্রাকচার নিতে হবে। কারণ একটা বস্তুকে স্থিতিশীল তখনই বলতে পারবো, যেমন মনে করো দুই বন্ধু ঢাকা থেকে রাজশাহী যাচ্ছে ট্রেনে করে। ট্রেনের মধ্যে বসে দুই বন্ধু চা পান করতেছে, সামনাসামনি বসে চা পান করতেছে। তখন এক বন্ধু আর এক বন্ধুর সাপেক্ষে সেখানে স্থিতি, প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুর সাপেক্ষে স্থিতি, দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধুর সাপেক্ষে স্থিতি। হঠাৎ করে এক বন্ধুর বাহিরে চোখ পড়ল, তখন কি ঘটল? তখন প্রকৃতির সাপেক্ষে, প্রকৃতির যে গাছপালা আছে বা প্রকৃতিতে বাহিরে একটা লোক দাঁড়িয়ে আছে, সেক্ষেত্রে কি দেখা যায় যে ওই বাহিরের লোকটির সাপেক্ষে ট্রেনের যে দুই বন্ধু আছে এরা গতিশীল। আবার বাহিরের লোকটি চিন্তা করে যে ট্রেনের সাপেক্ষে আমি স্থিতিশীল। তাহলে এখানে মূল কি? রেফারেন্স স্ট্রাকচার। রিলেটিভিটি একটি নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট আকার, নির্দিষ্ট স্থানের উপর ভিত্তি করে মূলত স্থিতি ও গতি নির্ভর করে। টেস্ট পেপারে একটি কমন প্রশ্ন তোমরা দেখতে পারো, যেহেতু ক্লাসটা নবম এবং দশম শ্রেণীর জন্য, তবে দশম শ্রেণীর থেকেও নবম শ্রেণীর জন্য খুবই ক্লাসটা ইম্পর্টেন্ট। কারণ দশম শ্রেণীতে এই ধরনের বেসিক তোমরা অনেকেই জানো, কিন্তু নবম শ্রেণীতে যারা একটু এখন পর্যন্ত না জানো, তারা আমার ক্লাসটাকে দেখার জন্য তাদেরকে একটু অনুরোধ জানাচ্ছি। যে টেস্ট পেপারে একটা প্রশ্ন আসে এরকমের যে সকল স্থিতি আপেক্ষিক, গতি আপেক্ষিক, পরম নয় কোনো স্থিতি, পরম নয় কোনো গতি। তোমাদের মেইন বইতেও এই প্রশ্নটা আছে এবং বিভিন্ন প্রশ্নে দেখা যায় এই প্রশ্নটা স্বভাবতই আসে। তাহলে এটার কারণ কি? স্থিতি এবং গতি আমরা জানি যে সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বের সাপেক্ষে কোনো নিজ বস্তুর অবস্থার পরিবর্তন, সেটা যদি ঘটে, অবস্থার পরিবর্তন যদি ঘটে থাকে সেটা গতিশীল, আর যদি অবস্থার পরিবর্তন না ঘটে সেক্ষেত্রে সেটা স্থিতি। কিন্তু চিন্তা করো তো, পৃথিবীতে এই রকমের কোনো বস্তু আছে কিনা? স্যার কিভাবে সম্ভব? সেই জন্যই আমি রেফারেন্স স্ট্রাকচারের কথা বলেছিলাম, যে আমি স্থিতিশীল গতিশীল ব্যাখ্যা করতে চাইলেই সেই রেফারেন্স স্ট্রাকচারটা লাগবে, প্রসঙ্গ কাঠামো বস্তু লাগবে। সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে, তাহলে পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই কিন্তু ঘুরছে, তার মানে সবাই গতিশীল। আবার গ্রহ, উপগ্রহ, নক্ষত্র সবাই সবাইকে কেন্দ্র করে ঘুরছে, তার মানে টোটাল মহাশূন্যে যা কিছু আছে সবই কিন্তু গতিশীল। সেক্ষেত্রে এমন বস্তু তুমি পাবে না যে একেবারে কোনো বস্তু স্থিতিশীল, এরকম বস্তু আদৌ পৃথিবীতে নাই। সেটাকে চিন্তা করতে হবে একটা প্রসঙ্গ বস্তুর উপর নির্ভরশীল হয়ে। সো আমরা দ্বিতীয় টপিকসে আসি। আমার দ্বিতীয় টপিকসটা ছিল বিভিন্ন প্রকার গতি। আমি এখানে দেখো গতির বিভিন্ন কয়েক প্রকার গতি আমি এখানে লিখেছি। গতি অনেক প্রকার আছে: সরল রৈখিক গতি, গুণন গতি, চলন গতি, পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি। আমি 5টা গতি এখানে লিখেছি। সরল রৈখিক গতি কি? মনে করো তুমি রাস্তায় হাঁটছো বা রাস্তা থেকে গাড়ি চলছে, সরল পথে যাচ্ছে, এটা একটা সরল রৈখিক গতি।
গুণন গতি কোন একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে দূরত্বকে অপরিবর্তিত রেখে যদি বস্তুটা ঘূর্ণায়মান থাকে বা বস্তুটা ঘূর্ণায়মান হয়, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে দূরত্ব অপরিবর্তিত রেখে যদি বস্তুটা চলতে থাকে বা ঘুরতে থাকে, সেটা হচ্ছে গুণন গতি। যেমন পৃথিবীর গতি, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, এটা একটা গুণন গতি। ফ্যান ঘুরছে, তোমার মাথার উপরে এই মুহূর্তে যে ফ্যানটা ঘুরছে, সেটা একটা গুণন গতি। চলন গতি কি? চলন গতিটা হয়েছে সব গতিই চলন গতি। সেটা বক্র পথে হতে পারে, সোজা পথে হতে পারে, যে কোনো আঁকাবাঁকা পথে হতে পারে। অর্থাৎ একটা বস্তু সম্পূর্ণ কণাগুলোকে একই সাথে একই সময় নির্দিষ্ট দিকে নিয়ে যায়, এটা হয়েছে চলন গতি। পর্যায়বৃত্ত গতিটা সো ইম্পর্টেন্ট, দুইটা গতি, পর্যায়বৃত্ত গতি, স্পন্দন গতি। পর্যায়বৃত্ত গতি কি? পর্যায়বৃত্ত গতিটা হচ্ছে একটি নির্দিষ্ট সময় পর পর বস্তুর দিক পরিবর্তন করে। নির্দিষ্ট সময় পর পর বস্তু তার সামনের দিকে অগ্রসর হয়, পিছনে ব্যাক করে না, এটা একটা পর্যায়বৃত্ত গতি। যেমন ঘড়ির কাঁটার কথা যদি তুমি চিন্তা করো, তাহলে ঘড়ির কাঁটা কি পরপর নির্দিষ্ট সময় পর পর একই দিকে ঘুরছে, পিছন দিকে আর কিন্তু আসছে না, এটা একটা পর্যায়বৃত্ত গতি। স্পন্দন গতি, সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি। কারণ পর্যায়বৃত্তটা হচ্ছে নির্দিষ্ট সময় পর পর ঘুরছে, ওটা পিছনে ব্যাক করছে না। কিন্তু স্পন্দন গতি, সকল পর্যায়বৃত্ত গতি কিন্তু স্পন্দন গতি নয়। এই প্রশ্নটাও তোমরা অনেক সময় পেয়ে থাকো যে সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি। স্পন্দন গতি কি? একটা নির্দিষ্ট সময় কোনো বস্তু অর্ধেক একদিকে, বাকি অর্ধেক আবার বিপরীত দিকে প্রবাহিত হয়, সেটা স্পন্দন গতি। যেমন তুমি সরল দোলকের কথা চিন্তা করো, একটা সুতো এই মুহূর্তে তোমার হাতে ধরে নিচে যদি একটি ভারী কিছু বেঁধে দাও, তাহলে সুতোটাকে যদি তুমি এভাবে নাড়া দাও, তাহলে দেখা যাবে কি এই সুতোটা একটা নির্দিষ্ট সময় অর্ধেক এদিকে আসছে, আবার বাকি অর্ধেক তার বিপরীত দিকে যাচ্ছে। অর্ধেক এদিকে আসছে, বাকি অর্ধেক তার বিপরীত দিকে যাচ্ছে, এটা হচ্ছে স্পন্দন গতি। এই জন্য বলা হয় যে সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কারণ পর্যায়বৃত্ত গতি বিপরীত দিকে নাও যেতে পারে, যাবে না। দিস ইজ ওকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার আসি স্কেলার রাশি ও ভেক্টর রাশি। স্কেলার রাশি কি? সম্পূর্ণ মান প্রকাশের জন্য যার মানের প্রয়োজন হয় বাট দিকের প্রয়োজন হয় না, সেটা হলো স্কেলার রাশি। যেমন দূরত্ব, এর মান আছে কিন্তু দিক নেই, সেটা একটা স্কেলার রাশি। দূরত্ব, মান আছে দিক নেই, স্কেলার রাশি। দৈর্ঘ্য, ভর, এগুলো সব স্কেলার রাশি। যে সকল রাশি সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, আমি আবারও বলছি, যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয় প্রয়োজন হয়, সেটাকে ভেক্টর রাশি বলে। যেমন সরণ, নির্দিষ্ট মান আছে, নির্দিষ্ট দিক আছে, নির্দিষ্ট দিক যদি না থাকে তাহলে সরণ হয় না। ত্বরণ একটি ভেক্টর রাশি, নির্দিষ্ট বেগ আছে, বেগ একটা স্কেলার রাশি, ভেক্টর রাশি, সরি। বেগ, ত্বরণ, সরণ, ওজন, এগুলো সব ভেক্টর রাশি। ক্লিয়ার? এবার আসি দূরত্ব ও সরণ। আমি অনেক আরো ডিপলি ব্যাখ্যা করছি না, কারণ অনেক সময় লাগবে। আমরা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে
একটু এই ব্যাখ্যাগুলো একটু তুলে আনার জন্য আমি একটু অনেক জায়গায় স্কিপ করছি। তো আমরা পরবর্তী ক্লাসে আমি চাবো এটাকে কমপ্লিট এক্সপ্লেন করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এবার আসি দূরত্ব সরণ। দূরত্ব সরণটা কি? মনে করো এ একটা বস্তু, এই অবস্থানে একটি বস্তু, এই বস্তুটা এভাবে গিয়ে এখানে বি অবস্থানে পৌঁছেছে। কোনো নির্দিষ্ট স্পেস নাই, আঁকা বাঁকা পথে এ অবস্থান থেকে বস্তুটা শুধু অবস্থার পরিবর্তন ঘটছে, সেটা একটা দূরত্ব। আবার এভাবেও আসতে পারে, বস্তুটা এখান থেকে গিয়ে এখানে আসছে। মনে করো এখান থেকে যদি 30 মিটার দূরত্ব হয়, তাহলে এখান থেকে 35 মিটার দূরত্ব, এটা এখান থেকে বি বিন্দুতে আসছে, কিন্তু উভয়ই কিন্তু বি বিন্দুতে আসছে। এটা একটা দূরত্ব। অর্থাৎ বস্তুর অবস্থার পরিবর্তন, সময়ের সাথে বস্তুর অবস্থার পরিবর্তন, সেটা যে কোনো ভাবে হতে পারে, কিন্তু নির্দিষ্ট যেটা সেটার দিক নেই, এই জন্য সেটা দূরত্ব। যদি আমি মনে করি এখানে তোমরা দেখো এ অবস্থান থেকে নির্দিষ্ট সময় পর একটা সোজা যদি বি বিন্দুতে যায়, এখানে কিন্তু স্পেসিফিক একটি নির্দিষ্ট দিক আছে। বস্তুটি এ বিন্দু থেকে একটা ক্ষুদ্রতম সময় নিয়ে বস্তুটা বি বিন্দুতে পৌঁছেছে। অর্থাৎ নির্দিষ্ট দিক এখানে উল্লেখ করা হয়েছে। এটা একটা সরণ। এই জন্য এটার মান আছে, এটার মান মনে করো 25 মিটার। তাহলে দেখো এ বিন্দু থেকে যখন বি বিন্দুতে এইখান থেকে বস্তুটা আসছিল, তখন 30 মিটার লাগছে, বেশি দূরত্ব, বা এর উপরে আরো বেশি হতে পারে, কিন্তু এখানে একটা নির্দিষ্ট দূরত্ব, নির্দিষ্ট দিকে সোজা সরাসরি গিয়ে বস্তুটা পৌঁছেছে। এই জন্য এটা একটা সরণ। তাহলে সরণের সংজ্ঞাটা কি? একটি বস্তু তার নির্দিষ্ট দিকে যদি অবস্থার পরিবর্তন করে, সেটা একটা সরণ। তো দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়, এর একক মিটার। আর সরণ এস দ্বারা প্রকাশ করা হয়, এর একক মিটার। দূরত্বের একক মিটার, সরণের একক মিটার। ওকে, এবার আসি দ্রুতি ও বেগ নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করতে চাই। দ্রুতি বেগটা কি? দ্রুতিটা হচ্ছে দূরত্ব একটি নির্দিষ্ট সময় বেগের হার। একটি নির্দিষ্ট সময়, যেমন যদি এটাকে প্রকাশ করি, ডি হয়েছে দূরত্ব আর সময় হয়েছে টি। অর্থাৎ দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করি, তাহলে যে মানটা পাবো সেটাই হয়েছে দ্রুতি। দূরত্বের হারকে দ্রুতি বলে। আর বেগটা কি? বেগ হয়েছে বি ইকুয়াল এস বাই টি। সরণের হার, সরণকে যদি, সরণের যেহেতু নির্দিষ্ট দিক ছিল, বেগেরও কিন্তু নির্দিষ্ট দিক আছে। সরণ একটি ভেক্টর রাশি, বেগও কিন্তু একটি ভেক্টর রাশি, কারণ বেগের একটা নির্দিষ্ট দূরত্ব আছে, নির্দিষ্ট দিকে চলমান, পার্থক্য ঘটে। বেগের দ্রুতি যেটা সময়ের দূরত্বের একক মিটার আর সময়ের একক সেকেন্ড। সময়ের একক সেকেন্ড, মানে এর একক হয়েছে মিটার পার সেকেন্ড। দ্রুতির একক মিটার পার সেকেন্ড। বেগের এককও কিন্তু দেখো, সরণের একক হয়েছে মিটার আর সময়ের একক সেকেন্ড, এটার একক হয়েছে মিটার পার সেকেন্ড। তাহলে দ্রুতির একক মিটার পার সেকেন্ড, বেগের এককও কিন্তু মিটার পার সেকেন্ড। এটা যদি মাত্রা সমীকরণ তুমি চিন্তা করো, তাহলে কি করা যায়? দূরত্ব লেন্থ এল আর সময় হয়েছে টি, তার মানে এল পার
দূরত্বের মাত্রা এল পার টি, আর এটাও সেম এল পার টি, এল পার টি। তাহলে আমরা দূরত্ব ও বেগের এককটা শিখতে পারলাম, মিটার পার সেকেন্ড, এবং বেগেরও একক মিটার পার সেকেন্ড। মাত্রা সমীকরণ এল পার টি, বেগের একক মাত্রা সমীকরণ এল পার টি। নেক্সট আমরা পরবর্তী যে টপিকসটা আমি লিখেছি সেটা হচ্ছে ত্বরণ ও মন্দন। ত্বরণ কি? কোন বস্তুর অসমবেগের পরিবর্তনের হার, একটা বস্তু নির্দিষ্ট সময় নিয়ে বস্তুটার যে বেগ বৃদ্ধি পেতে থাকে। ত্বরণের ভিতরে দুইটা, একটা হলো বেগ যদি বৃদ্ধি পায় তাহলে সেটা ধনাত্মক ত্বরণ হয়, আর যদি বেগ হ্রাস পায়, বেগের পরিবর্তনটা যদি হ্রাস পায় সেটা হচ্ছে মন্দন। যেটা হ্রাস পায় সেটাই হচ্ছে মন্দন। একটা সুষম ত্বরণ, একটা সুষম ত্বরণ আর একটা হলো অসম ত্বরণ। সুষম বেগ, যদি সুষম বেগটা বা সুষম ত্বরণটা যদি তুমি চিন্তা করো তাহলে একটু খেয়াল করো যে এখানে বেগ সময় টি, এখান থেকে সুষম ত্বরণ যেটা, সুষম বেগ যেটা, সুষম বেগে সেটা নির্দিষ্ট সময় বেগ, দিক ও মান কিন্তু অপরিবর্তিত। দিক এবং মান উভয় কিন্তু অপরিবর্তিত। এই জন্য এটা কি সুষম ত্বরণ, সুষম বেগ, সুষম ত্বরণে সেটা চলছে। আর একটা যদি এভাবে চিন্তা করো, যেটা অসম বেগ এর কথা যদি তুমি চিন্তা করো, তাহলে এটা যে কোনো স্পেসে যাইতে পারে, দিক ও মান পরিবর্তিত, দিক ও মান পরিবর্তিত। তাহলে সুষম বেগ, অসম বেগ, সুষম ত্বরণ, এটা চিত্র দিয়ে এভাবে আমরা শিখতে পারি। তাহলে ত্বরণ এবং মন্দন আমি আবারও তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। ত্বরণ হইছে কোন বস্তুর অসম বেগের পরিবর্তনের হার, সেটা হইছে ত্বরণ। আর মন্দন হইছে ত্বরণটাকে দুই ভাগে ভাগ করা হয়। বেগটা যদি বৃদ্ধি পেতে থাকে, বেগের পরিবর্তনটা যদি বৃদ্ধি পায়, বাড়ে, সেটা হইছে ধনাত্মক ত্বরণ। আর যদি বেগের মানটা হ্রাস পায়, বেগ যদি না বাড়ে, সেটা হইছে মন্দন। এবার আসি ত্বরণ এবং মন্দন সম্পর্কে আমরা একটু এককটা বের করার চিন্তা করছি। ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, ত্বরণ এ। তাহলে যেহেতু বেগের পরিবর্তন, বেগের পার্থক্য, ত্বরণ সমান সমান বেগ বাই সময়, আবার বেগ সমান সমান সরণ বাই সময় বাই সময়। তাহলে কি হলো, কি দাঁড়ালো, সরণ বাই সময় স্কয়ার। তাহলে সরণের একক মিটার আর সময়ের একক সেকেন্ড, তাহলে কি দাঁড়ালো, মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণের একক হইছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে মাত্রা সমীকরণটা কি? মাত্রা সমীকরণটা সরণকে আমরা এল দ্বারা প্রকাশ করি, আর সময়কে টি দ্বারা প্রকাশ করি। তাহলে এর মাত্রা সমীকরণটা হবে এল পার টি স্কয়ার। তাহলে এটা হলো মাত্রা সমীকরণ, আর এটা হলো ত্বরণের একক, মিটার পার সেকেন্ড স্কয়ার। ফিজিক্সে গাণিতিক সমস্যা সমাধান করতে গেলে তোমার এককটা ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমাকে ভালো করে বুঝতে হবে, কারণ একক ছাড়া তুমি কোনো ম্যাথমেটিক্যাল সলিউশন করতে পারবে না। এককে নিয়ে তারপরে রূপান্তর করে তারপর ম্যাথ সলিউশনটা তোমাকে করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি সপ্তম টপিকস নিয়ে, পরন্ত বস্তুর সূত্র। আমি সবগুলো টপিকস আমি আগেই বলেছি যে
এই গতি অধ্যায়টা নামটা ছোট হলেও এই অধ্যায় এতটা বেসিক, এত আলোচনা, যেটাকে এক্সপ্লেন করতে গেলে এরকমের 3-4টা ভিডিও আপলোড করতে হবে। তো আমি চেষ্টা করব 2টা ভিডিওর ভিতরে টোটাল অধ্যায়টার বেসিকটা তুলে ধরার জন্য, যাতে তোমাদের কাছে অনেক সহজ হয়। এরপরে আরো একটা এখানে টপিকস আছে, লেখ চিত্র। এই লেখ চিত্র নিয়ে আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে কথা বলবো এবং লেখ চিত্র নিয়ে একটা ক্লাসে তোমাদেরকে দেব। আজকের পরন্ত বস্তুর সূত্রগুলো একটু দেখো, যে আমি পরন্ত বস্তুর সূত্রটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। পরন্ত বস্তুর সূত্র সম্ভবত প্যারিসে, তো গ্যালিলিও তিনি এই দেখছিলেন শহরের ভিতরে দালান বা বিশাল বিশাল অট্টালিকা, উপর থেকে কোনো বস্তুকে নিচে ফেলে পড়ছে, আবার নিচ থেকে কোনো বস্তুকে উপরের দিকে তোলা হচ্ছে। সেটা দেখে তিনি 3টে সূত্র প্রদান করছে যে এটা কিভাবে সম্ভব। পরন্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে আমাকে 3টে শব্দ ভালো করে জানতে হবে। আমি শব্দ 3টে তোমাদেরকে একটু বলছি। একটা হলো মুক্তভাবে, বিনা বাধায়, আর একটা হলো স্থির অবস্থা। এই 3টে শব্দ ভালো করে বুঝতে পারলেই পরন্ত বস্তুর সূত্রগুলো পারা যাবে। যেমন প্রথম সূত্রটা কি? স্থির অবস্থান থেকে বিনা বাধায় মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ সমান সময় সমান পথ অতিক্রম করে। দিস ইজ ফার্স্ট ল গ্যালিলিও। আমি আবারও বলছি, স্থির অবস্থান থেকে বিনা বাধায় মুক্তভাবে পরন্ত বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করে। সেকেন্ড ল, ভি প্রফেশনাল টি আর বি ভেরিয়েসাস টি। তাহলে সূত্রটা কি? স্থির অবস্থান থেকে বিনা বাধায় মুক্তভাবে পরন্ত বস্তু নির্দিষ্ট সময় নির্দিষ্ট বেগের সমানুপাতিক। নির্দিষ্ট সময় নির্দিষ্ট বেগের সমানুপাতিক। সময় যদি বাড়ে বেগ বাড়বে, সময় যদি কমে বেগের মানও কমবে। এটা ছিল সেকেন্ড ল। থার্ড ল, গ্যালিলিওর 3য় সূত্র, সেটা H প্রফেশনাল টি স্কয়ার, সরি 1/t স্কয়ার। তাহলে সূত্রটা কিভাবে এক্সপ্লেন করা যায়? স্থির অবস্থান থেকে বিনা বাধায় মুক্তভাবে। তাহলে 3টা সূত্রে কিন্তু শব্দ 3টে আছে। আমি এই জন্যই তোমাদের সহজ করে দেওয়ার জন্যই এই শব্দ 3টে এখানে লিখছি, যাতে তোমরা সহজে মনে রাখতে পারো। স্থির অবস্থান থেকে বিনা বাধায় মুক্তভাবে কোন বস্তু যে দূরত্ব অতিক্রম করে তা নির্দিষ্ট সময়ের বর্গের সমানুপাতিক। আমি আবারও বলছি, স্থির অবস্থান থেকে বিনা বাধায় মুক্তভাবে পরন্ত বস্তু যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে ওই সময়ের বর্গের সমানুপাতিক।
ব্যস্ত অনুপাতিক, সরি এখানে ব্যস্ত অনুপাতিক, সময়ের ব্যস্ত অনুপাতিক। এখানে একটু খেয়াল করো যে এখানে যদি সময় বাড়ে তাহলে দূরত্ব কিন্তু অটোমেটিক কমে যায়। সময় বাড়ছে, দূরত্ব কমছে। এটা কেন আশ্চর্য মনে হচ্ছে যে এখানে যদি সময় 3 হয়, 3 3 9 সেকেন্ড, তাহলে দূরত্ব কিন্তু 9 ভাগের 1 ভাগ হবে। তার মানে ব্যস্ত অনুপাতিক হারে কমে যাচ্ছে। এটা পড়ান্ত বস্তু তৃতীয় সূত্র। এই সূত্রগুলা নিউটন ব্যাখ্যা বা এগুলোকে প্রতিপাদন করার আসলে আলাদাভাবে ভিডিও ক্লাস দিতে হবে তোমাদেরকে, অনলাইন ক্লাস। কিন্তু একটা ক্লাসে আমি বেসিকগুলো যতটুকু তোমার মূল পাঠ্য বইতে আছে সেগুলোই আমি এখানে এক্সপ্লেন করার চেষ্টা করছি। তোমরা দয়া করে বাসায় তোমার নিজ যে বইটা আছে ওই বইটা একটু খুলে একটু দেখবা এবং একটু মিলিয়ে নিবা যে এইগুলো আমাদের এই যে বেসিকগুলো স্যার বলছে এগুলো আমাদের জানতে পারলেই অধ্যায়টা প্রায় 50% তোমাদের কভারেজ হয়ে যাবে। কারণ কোনো ক্লাসের বেসিক জ্ঞান ছাড়া ওই ক্লাসের ম্যাথমেটিক্যাল যে সলিউশন আছে, তোমরা জানো যে ফিজিক্সের বইতে যেভাবে যে কোয়ালিটিতে বইটা সাজানো হয়েছে ওই কোয়ালিটিতে কিন্তু প্রশ্নগুলো আসে না। একটা উদ্দীপক দিয়ে সেখান থেকে ঘ ঘ, এখানে 3 এবং 4 7 নাম্বার কিন্তু সম্পূর্ণ নির্ভর করে তোমার বোঝার উপরে। এখানে তুমি বই থেকে খুঁজলে বা বই পড়লে তাতে কিন্তু কখনো তুমি স্পষ্ট করে ওই 7 নাম্বার পাবে না। হয়তো ক আর খ এর অ্যান্সারটুকু এই বেসিক জ্ঞান থেকে দেওয়া যাবে। সেই ম্যাথমেটিক্যাল ক্লাস আমি পরবর্তীতে সময় নিয়ে তোমাদের জন্য একটি ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর এখানে রয়ে গেছে গতির সমীকরণ। এই গতির সমীকরণ 1665 সালে স্যার আইজ্যাক নিউটন তিনি একটি বই লিখেছিলেন। সেই বইয়ের প্রথম দিকেই এই সূত্র কয়টার ব্যাখ্যা দিয়েছেন সুন্দরভাবে। 4টা গতিসূত্রের ব্যাখ্যা দিয়েছিলেন, b = u + at। আমি একটা তোমাদেরকে একটু দেখাচ্ছি যে কিভাবে প্রতিপাদন করতে হয়, আমি পরবর্তী ক্লাসে প্রতিপাদন করে দেখাবো। যেমন আমরা জানি ত্বরণ a = বেগের পরিবর্তন b - u/t, সময়ের সাথে বেগের পরিবর্তন, তাহলে ত্বরণ = b - u/t। তাহলে এক্ষেত্রে যদি আমি এটাকে সমাধান করি আর গুণন করলে হয় b - u = at। সুতরাং এখান থেকে u কে যদি পক্ষান্তর করে ডান পক্ষে নিয়ে আসি মাইনাসটা প্লাস হয়ে যাবে আর এখানে আছে at। তাহলে b = আমরা প্রথম সূত্রের প্রতিপাদন কিন্তু অটোমেটিক ভাবে হয়ে যায়। এভাবে সূত্রগুলোর প্রতিপাদন নিয়ে একটা ক্লাস আমি দেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে তোমরা এগুলো জানার চেষ্টা করো। আর আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো। আল্লাহ হাফেজ।